গতকালকে আমরা আর্টওয়ার্কের কজ গুলো দেখেছিলাম, কারণ মনে আছে আর্টওয়ার্কের কি কি কারণে আর্টওয়ার্ক ঘটতে পারে বা কি হতে পারে? মনে আছে কারোর? যে কোনো একটা কজ বলো তো, আর্টওয়ার্ক এই কারণে হতে পারে। মনে আছে কারোর? কথা বলো। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি মিস, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কতদিন পর্যন্ত আমরা তোমার আর্টওয়ার্ক প্রডিউস হওয়ার জন্য যে সাইসমিক ওয়েভ গুলো আছে সেই ওয়েভ গুলো দেখেছিলাম। এখানে ওয়েভ গুলো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বডি ওয়েভ আর একটা হচ্ছে তোমার সারফেস ওয়েভ। এরপরে তোমার বডি ওয়েভকে আবার দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে তোমার প্রাইমারি ওয়েভ আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি ওয়েভ। এরপরে প্রাইমারি ওয়েভ সেকেন্ডারি ওয়েভ নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, দেন সারফেস ওয়েভের চলে গিয়েছিলাম। সারফেস ওয়েভ আবার দুই ধরনের, একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা হচ্ছে তোমার রেলি ওয়েভ। আর এই যে প্লেট টেকটনিক্স এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে আমাদের পুরা কন্টিনেন্টাল পুরা পৃথিবীটা 6টা ভাগে ভাগ করা, 6টা উপমহাদেশে বা 6টা কন্টিনেন্টালে তোমার ভাগ করা হয়েছে। সেই জিনিসগুলো এখানে আমরা দেখেছিলাম। আচ্ছা, আর এরপরে আমরা একটা থিওরি শুরু করতে চেয়েছিলাম বা টাইম ছিল না, এই জন্য শুরু করতে পারি নাই। আজকে আমরা এই থিওরিটা শুরু করব, সেটা হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। হ্যাঁ, তো ইলাস্টিক রিবাউন্ড থিওরি জিনিসটা কি সেটা আমরা একটু এখান থেকে পড়বো, যে ইলাস্টিক রিবাউন্ড থিওরিটা অ্যাকচুয়ালি কি বা কি ঘটনা এখানে ঘটে থাকে। সেটা হচ্ছে আগে যখন আর্টওয়ার্ক নিয়ে আলোচনা করা হতো বা অনেক আগে তোমার আর্টওয়ার্ক নিয়ে যখন বলা হতো যে আর্টওয়ার্কটা কেন ঘটেছে, তখন আসলে কি মনে করা হতো? তখন মনে করা হতো যে তোমার কোথাও ফাটল ধরেছে বা কোথাও কোনো ধরনের কোনো রাপচার হয়েছে, সেই কারণে আসলে আর্টওয়ার্কটা হয়ে থাকে। বাট অ্যাকচুয়ালি পরে যখন অনেক স্টাডি করে দেখা গেল যে আর্টকোয়াক ঘটার জন্য অ্যাকচুয়াল কজ হচ্ছে এটা নয়। আর্টকোয়াক ঘটার জন্য এ আরো অনেক ধরনের ফ্যাক্টর বা একটা থিওরির মাধ্যমে যে আর্টকোয়াক যে ঘটছে, এটা কিভাবে ঘটছে, কেন ঘটছে, সেটা একটা থিওরির মাধ্যমে আমরা কি করেছি, প্রকাশ করা হয়েছে। সেই থিওরিটাকে বলা হয়ে থাকে তোমার কি, ইলাস্টিক রিবাউন্ড থিওরি। এখন ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে কি বলে? ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে বলে তোমার এই মাটির নিচে যত রক আছে, সেই রকগুলো আস্তে আস্তে কি করে, রকগুলো আস্তে আস্তে তাদের মধ্যে এই যে এখানে যে হরাইজন্টাল লাইন গুলো দেখছো, ধরে নাও এগুলো তোমার সেই রক, ঠিক আছে? আর মাঝখানের যেই লাইনটা দেখতে পাচ্ছো, এই লাইনটাকে একটা ফল্টি জোন বা একটা ফল্ট প্লেন ধরতে পারো, বা এখানে একটা ফল্টি জোন ক্রিয়েট হয়েছে মাঝখানের যে লাইনটা। এখন এই যে তোমার রকের মধ্যে দিয়ে রকের মধ্যে তোমার কি হতে থাকে, তোমার আস্তে আস্তে এনার্জি স্টোর হতে থাকে। এখন এই স্টোর হওয়ার এনার্জি কি হয়, একটা টাইমে যখন ওই যে এনার্জিটা ছেড়ে দেয়, মানে যখন রকের মধ্যে এনার্জি ছিল তখন তারা বেশ স্বাভাবিক কন্ডিশনে বা তারা যেই অবস্থানে, সে অবস্থানেই আগেই ছিল বা এইভাবে স্টোর অবস্থায় আছে। এখন তাদের মধ্যে একটা টাইম আসলো যে তোমার মনে করো আস্তে 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 এই এনার্জিটা রিলিজ হওয়া শুরু করলো। তো এনার্জি যখন তোমার রিলিজ হওয়া শুরু করলো, তখন কি হয়, তখন এই যে যে রকটার কথা বলছি, সেই রকটা আর তার আগের অবস্থায় নেই। সেই রকটা আস্তে 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 তোমার কি হওয়া শুরু হলো, ডিফর্ম হওয়া শুরু হলো। এখন রকটা যখন তোমার এইভাবে ডিফর্ম হওয়া শুরু হলো, তখন যে কাহিনীটা ঘটে সেটা সে আস্তে আস্তে বাঁকা শুরু করে দেয়, বা এনার্জি যখন রিলিজ হতে থাকে তখন তারা ডিফর্ম হতে থাকে। এখন ডিফর্ম হতে হতে
তো সব সময় তো এই ডিফরমেশন শো করবে না। আর এই ডিফরমেশনটা কিরকম হয়ে থাকে? এই ডিফরমেশনটা হয়ে থাকে তোমার কয়েক বছরে মাত্র কয়েক সেন্টিমিটার, বা পার ইয়ারে তোমার কিছু সেন্টিমিটার করে এরা হচ্ছে এরকম তার নিজের অবস্থান থেকে এভাবে ডিফর্ম হতে থাকে। এখন যখন আস্তে 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 ডিফর্ম হতে 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 এমন একটা টাইম আসে যখন ওই যে আমরা ফোকাসের কথা বলেছিলাম না, যেই জায়গা থেকে তোমার, যেই ফল্ট প্লেনের যেই জায়গা থেকে আর্টকোয়াকটা শুরু হয়, ওই জায়গায় এসে কি হয়, ওই জায়গায় এসে এই রকগুলো একটা আরেকটার সাথে থেকে সেপারেট হয়ে যায়। যখনই এই সেপারেশনটা হয়ে গেল, তখনই তোমার এই আর্টকোয়াকটা শুরু হয়ে যায়। তো ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে অ্যাকচুয়ালি কি বলে দেখো। আর এখানে কি হয়, তোমার হচ্ছে যখন এরা একটা আরেকটার সাথে সেপারেট কখন হয়ে যাবে, যখন এই যে রকের মধ্যে যে ফ্রিকশনাল স্ট্রেংথ আছে, এই রকের মধ্যে ফ্রিকশনাল স্ট্রেংথ যখন কমে যাবে, রাদার দেন তাদের মধ্যে যে স্ট্রেংথটা ছিল বা তাদের মধ্যে যে এনার্জিটা ছিল, সেই গ্যাদার্ড বা সেই স্টোরড হওয়া এনার্জির তুলনায় তোমার ফ্রিকশনাল স্ট্রেংথ যখন বেশি হয়ে যায়, তখনই তোমার এই রকটা একটা আরেকটা থেকে স্লিপ হয়ে যায় বা একটা আরেকটা থেকে তোমার সেপারেট হয়ে যায়। আর তখনই তৈরি হয় তোমার এই যে আর্টকোয়াক। আর যখন এই একবার তোমার ফেইল হয়ে যায় বা একবার তোমার ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে, তখন অ্যাকচুয়ালি তোমার এই রাপচারিং যে প্রসেসটা বা ভেঙে যাওয়ার যে প্রসেসটা, সেটা খুব ফাস্ট বা খুব ইমিডিয়েটলি এই কাজটা হয়ে থাকে। আচ্ছা। আর এখানে দেখো, ইন গ্রেট আর্টওয়ার্ক দ্য স্লিপ অর অফসেট অফ দ্য ব্লক ক্যান বি অ্যাজ লার্জ অ্যাজ 15 মিটার। মানে এই যে এখান থেকে এই যে একটা রক থেকে আরেকটা রকের যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি হচ্ছে অফসেট বা ভেঙে যাওয়ার যে ডিস্টেন্সটা, সেটা তোমার বড় রকের ক্ষেত্রে কতটুকু, বড় আর্টওয়ার্কের ক্ষেত্রে তোমার 15 মিটার পর্যন্ত এই স্লিপিংটা হয়ে থাকে। এটাই হচ্ছে তোমাদের কি ইলাস্টিক রিবাউন্ড থিওরি। মানে এটা হচ্ছে কিরকম, এটা হলো তোমার, আমরা যদি ওই রিইনফোর্সমেন্টের তোমার ডিফরমেশন দেখেছিলাম, সেখানের ক্ষেত্রে এই জিনিসটা ঘটেছিল যে আস্তে 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 কোলাপস হতে থাকে বা তোমার ডিফর্ম হওয়ার একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। তারপরে কি হয়, একটা টাইমে সে কি করে, সে কোলাপস করে। এইভাবে তোমার এই আর্টওয়ার্কটা তৈরি হয়, জাস্ট রকের স্টোর হওয়া যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটা যখন রিলিজ হয়ে যায় একদম টোটালি, রিলিজ হওয়ার পরে তারা কি হয়, একটা পোর্শন থেকে আরেকটা পোর্শন টোটালি সেপারেট হয়ে যায়। এই সেপারেট হওয়া মানেই হচ্ছে তোমার কি, আর্টওয়ার্কের সূচনা হয়। এবং সেপারেশনটা কোথা থেকে শুরু হয়, যেই জায়গায় ফোকাস আছে সেখান থেকে এই সেপারেশনটা শুরু হয়। আচ্ছা, এই হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি। তোমরা কি বুঝতে পেরেছো নাকি? বোঝা গিয়েছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি জিনিসটা কি? ইয়েস ম্যাম। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তো ভালোই। এখন আসো, এই যে আমরা হলো গতকালকে বলেছিলাম, এই যে প্লেট টেকটনিক গুলো তোমার কতগুলো বাউন্ডারি অনুযায়ী তারা কি করে, মুভ করে, বা আহ, এই বাউন্ডারির উপর ডিপেন্ড করে আমাদের কি হয়, আমাদের এই যে আর্টওয়ার্ক বলো বা অন্য ন্যাচারাল যে কোনো হ্যাজার্ডস বলো, এই বাউন্ডারি গুলো সাপেক্ষেই ঘটে থাকে। এখন এই বাউন্ডারি গুলো কি কি, তার মধ্যে আমরা দেখি, একটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি, একটা হচ্ছে তোমার ডাইভারজেন্ট বাউন্ডারি, একটা হচ্ছে তোমার কনভার্জেন্ট বাউন্ডারি। তো আসো প্রথমে এই তিনটা বাউন্ডারি সম্পর্কে একটু জানি, তারপরে কিভাবে কি ঘটনা ঘটে সেই, বা এখান থেকে কিভাবে আর্টওয়ার্কটা ঘটে থাকে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে একটু দেখবো। এখানে দেখো, দেখা যাচ্ছে এই পিকচারটা, কনভার্জেন্ট বাউন্ডারি জিনিসটা কি? কনভার্জেন্ট বাউন্ডারি হচ্ছে দুইটা টেকটনিক প্লেট যখন একটা আরেকটার উপর দিয়ে উঠে যাওয়ার তাদের একটা টেন্ডেন্সি চলে আসে, মানে এরা এই প্লেটটা আর এই প্লেটটা একটা আরেকটার সাথে কি হয়েছে,
কোলাইড হয়েছে বা একটা আরেকটার সাথে তোমার ফ্রিকশনাল একটা ফোর্স এখানে কাজ করছে। তো এর কারণে কি হয়, এর কারণে এরা হলো বেঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে এদের মধ্যে। কিভাবে বেঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে, মানে দুইটা নর্মাল হরাইজন্টাল প্লেট যদি তোমার একটা আরেকটার সাথে তোমার বাড়ি খায় বা ঘর্ষণ হয়, তখন কি হয়, তখন এরা এই প্লেটটা দেখো, এই প্লেটের উপর কি হয়ে গিয়েছে, উঠে গিয়েছে। এখন এই যে দুইটা প্লেট যখন একটা আরেকটার সাথে চলে আসে বা একটা আরেকটার সাথে কোলাইড করে, তখন সেটাকেই আমরা বলছি হচ্ছে তোমার কি, কনভার্জেন্ট বাউন্ডারি। এবং এখানে কি ধরনের ফোর্স কাজ করে, এখানে তোমার কম্প্রেশনাল ফোর্স কাজ করতে পারে, এখানে টেনসাইল ফোর্সও কাজ করতে পারে। এখন কথা হচ্ছে, এই যে তোমার এই প্লেটগুলো যে বেঁকে গেল, এই প্লেটগুলো বেঁকে যাওয়ার ফলে কি হয়, প্লেটগুলো বেঁকে যাওয়ার ফলে তোমার এই যে আমরা মাউন্টেইনের যেই রিজ রেঞ্জেস গুলো বা মাউন্টেইনের যেই তোমার আপার সাইডের যে পোর্শন, যে বাকেল হওয়া যে পোর্শন, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। অথবা তোমাদের এই যে তোমার সিতে একটা সি ফ্লোরে আমরা কোনো ডিপ হয়ে যাওয়া পোর্শন বা সি ফ্লোরে আমরা কি করতে পারি, এরকম বেন্ড হয়ে যাওয়া পোর্শন আমরা দেখতে পারি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ওশানিক রিজ। মানে তোমার সমুদ্র তলে যদি কোথাও এরকম টেকটনিক প্লেট একটা আরেকটার উপর তোমার কি হয়ে যায়, উঠে যায়, তখন কি হয়, তখন ওই জায়গাটায় এরকম এলিভেটেড একটা সারফেস তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ওশানিক রিজ। তো এর ফলে কি হয়, এই কনভার্জেন্ট বাউন্ডারির ফলে কি হয়, টেকটনিক প্লেট গুলো এই যে এইভাবে কোলাইড করলো বা এইভাবে তোমার একটা আরেকটার সাথে বাড়ি খেলো, তার ফলে কি হয়, তার ফলে অ্যাকচুয়ালি তোমার আর্থকোয়াক গুলো তৈরি হয়ে থাকে। এখন এই যে আর্থকোয়াক যে তৈরি হচ্ছে, এটার কারণে কি হয়, এটার কারণে তোমার এই ডিসেস্টার বা ডিস্ট্রাকশনের কথা বলো, সেটা হিউম্যানের উপর যে ডিস্ট্রাকশনটা হয়, অথবা তোমার বিভিন্ন স্ট্রাকচারের উপর যে আর্থকোয়াকের কারণে ডিস্ট্রাকশন হয়, সেটা হচ্ছে এই যে কনভার্জেন্ট বাউন্ডারির জন্য বা এই সিনারিওর কারণে অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশনটা সবচাইতে বেশি পরিমাণে হয়ে থাকে। এখানে যদি আমরা একটু দেখি তোমার কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বাউন্ডারির ক্ষেত্রে তোমার কি হয়, এখানে দেখো কনভার্জেন্ট বাউন্ডারিতে কি হয়, তোমার টোটাল যে আর্থকোয়াকটা হয়ে থাকে, মানে তোমার পৃথিবীতে যত পার্সেন্ট আর্থকোয়াক ঘটে তার মধ্যে 95% আর্থকোয়াকই এই কনভার্জেন্ট বাউন্ডারির কারণেই তোমার ঘটে থাকে। আর এখানে হচ্ছে তোমার কি কি ধরনের আর্থকোয়াক ঘটতে পারে, এখানে তোমার শ্যালো, ইন্টারমিডিয়েট অথবা ডিপ, যে কোনো ফর্মেই তোমার এই আর্থকোয়াকটা ঘটতে পারে। এখানে তোমার লেস ইন্টেন্সিটি বা লেস ম্যাগনিটিউডের আর্থকোয়াকও ঘটতে পারে, ইন্টারমিডিয়েট ম্যাগনিটিউডের আর্থকোয়াক ঘটতে পারে, বা ডিপ ম্যাগনিটিউডের আর্থকোয়াকও ঘটতে পারে। আর কনভার্জেন্ট বাউন্ডারিতে কি হয়, যেহেতু একটা প্লেট আরেকটা প্লেটের উপরে ভাবে উঠে যাচ্ছে এরকম করে কোলাইড হয়ে, সেজন্য এটাকে বলা হয় এখানে অ্যাকচুয়ালি কম্প্রেশনাল ফোর্সই কি করছে, কাজ করে থাকে। এখন কম্প্রেশনাল ফোর্সটা কি হয়, কম্প্রেশনাল ফোর্স যখন এই কাজ করে তখন এই তোমার এদের মধ্যে যে এই টেকটনিক প্লেটের মধ্যে যে এনার্জিটা, সেই এনার্জিটা কি হয়, অ্যাকুমুলেটেড হতে থাকে। এরপরে এখানের যেই তোমার ম্যাগনিটিউডের এখানে যে মাত্রার ভূমিকম্পটা হয়ে থাকে, সেই ভূমিকম্পটা অ্যাকচুয়ালি দেখা যায় যে হাই ম্যাগনিটিউডের তোমার ভূমিকম্পটা হয়ে থাকে, এবং ফ্রিকোয়েন্সি আবার এখানে কেমন থাকে, এই কনভার্জেন্ট বাউন্ডারিতে তোমার লো ফ্রিকোয়েন্সিতে হয়ে থাকে। তো এটাই হচ্ছে তোমার কনভার্জেন্ট বাউন্ডারির বৈশিষ্ট্য। এখানে যে কটা কথা বলা আছে যে কনভার্জেন্ট বাউন্ডারি জিনিসটা কি বা কনভার্জেন্ট বাউন্ডারির বৈশিষ্ট্য কি কি, এই জিনিসগুলো তোমাদেরকে দেখাতে হবে। এরপরে আসো আমরা ডাইভার্জেন্ট বাউন্ডারিটা একটু দেখি। ডাইভার্জেন্ট বাউন্ডারিটা হচ্ছে তোমার যখন দুইটা টেকটনিক প্লেট একটা আরেকটার থেকে দূরে সরে যায়, বা তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে এই যে মাঝখানে
ফাঁকা জায়গা তৈরি হয়। এখন এই মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হলে কি হয়, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হলে এখানে ভলকানিক ইরাপশন বা যে কোনো মোল্টেন রক কি হতে পারে, এদের মধ্যে দিয়ে উপরের দিকে উঠে চলে আসতে পারে। আর এখানে কি ধরনের ফোর্স কাজ করে থাকে, এখানে তোমার টেনসাইল ফোর্সটা কাজ করে থাকে। এখন কথা হচ্ছে তোমার এই ভলকানিক ইরাপশনের কারণে কি হতে পারে, আমরা আগেই পড়েছি যে ভলকানিক অ্যাক্টিভিটিস হচ্ছে তোমার একটা এমন একটা অ্যাক্টিভিটিস যার কারণে তোমার কি হতে পারে, আর্থকোয়াকটা ঘটতে পারে। এরপরে আসো আমরা হচ্ছে ডাইভারজেন্ট বাউন্ডারির কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। ডাইভারজেন্ট বাউন্ডারির বৈশিষ্ট্য হচ্ছে তোমার এখানে শ্যালো আর্থকোয়াকটা ঘটতে পারে, তারপরে এখানে তোমার কোইনসাইড উইথ দ্য ক্রেস্ট অফ ওশানিক রিজ, তার মানে হলো এখানেও তোমার ওই ওশানিক রিজ বা যে কোনো কিছু এখানে তৈরি হতে পারে। এরপরে তোমার এই আর্থকোয়াকটা কত সেন্টিমিটার বা কত কিলোমিটার ডিপ, এবং এখানে যে ম্যাগনিটিউডের যে আর্থকোয়াকটা ঘটে থাকে সেই আর্থকোয়াকটা তোমার একদম কম ম্যাগনিটিউড বা কম স্মল ম্যাগনিটিউডের এখানে আর্থকোয়াকটা হয়ে থাকে। আর এটার যে এখানে তোমার অ্যাকচুয়ালি টেনসাইল ফোর্সটাই কাজ করে থাকে, এখানে কোনো ধরনের কোনো তোমার কম্প্রেশনাল ফোর্স কাজ করে না। এরপরে আসো ট্রান্সফর্ম বাউন্ডারি জিনিসটা কি। ট্রান্সফর্ম বাউন্ডারি হচ্ছে, আমরা একটু দেখে নেই ট্রান্সফর্ম বাউন্ডারিটা। এখানে আসো ট্রান্সফর্ম বাউন্ডারি যেটা হলো, যখন একটা তোমার প্লেট আরেকটা প্লেটের সাথে জাস্ট কি করবে, জাস্ট হচ্ছে তোমার পাস করে চলে যাবে বা রাবিং হবে, তা বা তাদের মধ্যে একটা ফ্রিকশন হবে। কি হবে, মানে স্লাইড হচ্ছে তোমার পাশাপাশি যখন স্লাইড হবে, যখন একটা টেকটনিক প্লেট আরেকটা টেকটনিক প্লেটের সাথে তোমার সাইড ওয়েতে স্লাইড হবে, তখন সেই বাউন্ডারি বা তখন সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি, ট্রান্সফর্ম বাউন্ডারি। এখন ট্রান্সফর্ম বাউন্ডারি হচ্ছে কি হয় না, ট্রান্সফর্ম বাউন্ডারি কোনো কিছু এখানে ফ্রিকশনাল হয় না, বা এখানে তোমার কোনো লিথোস্ফিয়ারের এই স্ট্রাকচারে এখানে কোনো কিছু ক্রিয়েট হয় না, কোনো কিছু কি হয় না, ডিস্ট্রয় হয় না। তবে ট্রান্সফর্ম বাউন্ডারিটা আমরা কোথায় দেখে থাকি, সি ফ্লোরে এই ধরনের বাউন্ডারি সবচাইতে বেশি পরিমাণে হয়ে থাকে। এখানে কি হয়, এখানে তোমার হচ্ছে দুইটা এই যে তোমার মিড ওশানিক রিজের যেই পোর্শন গুলো থেকে থাকে, সেই পোর্শন গুলো একটা আরেকটা থেকে কি হয়, জাস্ট স্লাইড করে চলে যায়। যখন এই যে স্লাইড করে চলে যাচ্ছে, তখন এই মাঝখানের যেই পোর্শন বা মাঝখানে যে ঘটনা ঘটে থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি। তো ট্রান্সফর্ম বাউন্ডারিতেও তোমার এই এই ক্ষেত্রে তোমার কি হতে পারে, আর্থকোয়াকটা ঘটতে পারে। তবে এখানে যে আর্থকোয়াকটা ঘটে সেটা অতখানি তোমার সিভিয়ার পর্যায়ে আসে না বা সিভিয়ারলি তোমার এফেক্টেড হয় না। আচ্ছা, এতক্ষণ যে বাউন্ডারির কথা বললাম এগুলো কি তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, বুঝলে তো ভালোই। এরপরে আসো ম্যাগনিটিউড আর ইন্টেন্সিটি, এই দুইটা জিনিস আমরা একটু পড়ি। ম্যাগনিটিউড জিনিসটা কি, ম্যাগনিটিউড হচ্ছে তোমার প্লেট মুভমেন্টের সাথে সরাসরি কানেক্টেড, মানে প্লেটটা একটা প্লেট আরেকটা প্লেটের সাথে কত জোরে তোমার ফ্রিকশনাল হলো, বা কত ভাবে বা কত পর্যায়ে বা কিভাবে সেটা কনভার্জেন্ট বাউন্ডারি অনুযায়ী বা ডাইভারজেন্ট বাউন্ডারি অনুযায়ী নাকি হচ্ছে তোমার ট্রান্সফর্ম বাউন্ডারি অনুযায়ী, সেটা কিভাবে এই প্লেটের মুভমেন্টটা হলো সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই ম্যাগনিটিউডটাকে আইডেন্টিফাই করে থাকি। আর ম্যাগনিটিউড স্কেলে আমরা দেখে থাকি যে আর্থকোয়াকে যখন মেজার করি তখন 1 থেকে 10 পর্যন্ত এদের একটা নাম্বারিং করা হয়ে থাকে। আর ইন্টেন্সিটি স্কেলটা কিভাবে করা থাকে, সেটা হচ্ছে ওই প্লেট যে একটা আরেকটার সাথে বাড়ি খেলো বা একটা আরেকটার সাথে তোমার ফ্রিকশনাল ফোর্স এখানে কাজ করলো, তারপরে তোমার মানুষ কি ফিল করলো বা একটা হিউম্যান কি ফিল করলো, বা যে কোনো ধরনের লিভিং ক্রিয়েচার সে কি ধরনের ফিলিংস পেলো, অথবা তাদের
কি ধরনের স্ট্রাকচারের উপর তাদের কি প্রভাব পড়লো তার উপর ডিপেন্ড করে তোমার ইন্টেন্সিটি স্কেলটা করা হয়েছে। এখন ইন্টেন্সিটি স্কেলটা কত থেকে কত পর্যন্ত হতে পারে, 1 থেকে 12 পর্যন্ত তোমার এই ইন্টেন্সিটি স্কেলটা হতে পারে। তো এখানে দেখো কয়েকটা স্কেলিং দেখানো হয়েছে বিভিন্ন আর্টকোয়াকের অনুযায়ী। দেখো 1869 সালে তোমার চাচারে একটা আর্টকোয়াক হয়েছিল, সেটার ম্যাগনিটিউড ছিল 7.5, সেটার ইন্টেন্সিটি স্কেলে তার মেজারমেন্ট ছিল হচ্ছে 5, আর সেটা কত কিলোমিটার জুড়ে, এটার ডিস্টেন্সটা ছিল 250 কিলোমিটার জুড়ে। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে তোমার আগে রিক্টার স্কেলটা সম্পর্কে একটু জেনে নিই। আমরা যে রিক্টার স্কেলের যে মেজারমেন্টটা করে থাকি সেটা কিভাবে এই মেজারমেন্টটা করি, সেই মেজারমেন্টটা করে থাকি এই যে এপিসেন্টার থেকে 100 কিলোমিটার দূরবর্তী যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা বলতে 100 কিলোমিটার দূরবর্তী জায়গায় আমরা যে অ্যামপ্লিটিউডটা পেয়ে থাকি বা ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউডটা পাই, তার লগ স্কেলকেই আমরা তোমার রিক্টার ম্যাগনিটিউড হিসেবে ক্যালকুলেট করে থাকি। তার মানে হচ্ছে তোমার যদি এই পাশে আসি, এদিকে একটু দেখাই দেই, সেটা হলো এই যে এখানে যে এপিসেন্টারটা তৈরি হচ্ছে, এখানে তোমার এই যে ওয়েভের এদের একটা কি আছে, এই সাইসমিক ওয়েভের একটা অ্যামপ্লিটিউড আছে। তো এখানের অ্যামপ্লিটিউড না, এখান থেকে 100 কিলোমিটার দূরবর্তী কোনো জায়গায় সাইসমিক ওয়েভের যে অ্যামপ্লিটিউডটা আসে বা যে অ্যামপ্লিটিউডটা থাকে সেটা আমরা মেজার করি। সেই মেজারমেন্টের যে অ্যামপ্লিটিউড তাকে যদি আমরা লগ স্কেলে প্রকাশ করি, মানে লগ ইনটু তার অ্যামপ্লিটিউড হিসেবে আমরা যদি প্রকাশ করি, তাহলে আমরা কি পাই, তাহলে তোমার ওই যে রিক্টার ম্যাগনিটিউড বা এম যেটাকে বলি সেই জিনিসটা আমরা পেয়ে থাকি। এবং এই মেজারমেন্টটা করি হচ্ছে তোমার 100 মিটার এপিসেন্টার থেকে 100 মিটার দূরবর্তী এরিয়ায় তোমার যে ম্যাগনিটিউডটা শো করে থাকে, সে অ্যামপ্লিটিউডটা শো করে থাকে, সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করে থাকি, আমরা মেজারমেন্টটা করে থাকি। আচ্ছা এখানে দেখো পরে কি ম্যাম এই দূরত্বটা তো অনেক দিক থেকে হতে পারে না? দূরত্ব অনেক দিক থেকে বলতে, মানে ম্যাম ডানে বামে বা হ্যাঁ হ্যাঁ সামনে। হ্যাঁ 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 হ্যাঁ, যেখান থেকে মন চায় সমস্যা নেই, কিন্তু হচ্ছে তোমার মানে 100 কিলোমিটার দূরে হতে হবে, এটা হচ্ছে কথা। তবে দেখো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, দেখো তুমি যেখানেই নাও না কেন, দেখো ওয়েভ গুলো পাস করছে কি কিরকম ভাবে, এরকম সার্কুলার পোর্শন হয়ে ওয়েভ গুলো পাস করছে না? জি ম্যাম। তো তুমি উপরে নাও, নিচে নাও, পাশে নাও, সাইডে নাও, রেডিয়াস অথবা ডায়ামিটার জিনিসটা তো সেমই থাকবে, তাই না? জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ এরপরে কি করেছে, এরপরে দেখো প্রথমে এইভাবে আমরা এই লগ স্কেলে আমরা প্রকাশ করে থাকি, কিন্তু আহ, পরে দেখা গেল যে সব সময় তোমার 100 কিলোমিটার দূরবর্তী এরিয়ায় যেই অ্যামপ্লিটিউডটা শো করে সেটা দিয়ে আমরা যে ম্যাগনিটিউডটা মেজার করি, সেটা অনেক সময় আহ, যে স্ট্যান্ডার্ড আমরা সিসমোমিটারে পেয়ে থাকি, মানে ও আচ্ছা, এখানে কথা হচ্ছে এই অ্যামপ্লিটিউডটা মেজার করি কি দ্বারা, সাইসমোমিটার নামক একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা কি করি, এই অ্যামপ্লিটিউডটা মেজারমেন্ট করতে পারি। এখন এখন কথা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড সাইসমোমিটার আছে, তারা অনেক সময় এই যে 100 কিলোমিটার দূরবর্তী যে জায়গায় অ্যামপ্লিটিউডটা পায়, তারা অনেক সময় সঠিক মেজারমেন্টটা দেয় না। তখন কি করলো, তখন এই যে আগের যে লগ স্কেলটা ছিল সেই লগ স্কেলটাকে একটু মডিফাই করলো। কিভাবে মডিফাই করলো, মডিফাই করলো হচ্ছে তারা ধরে নিল যে আর্টওয়ার্কটা যে তৈরি হয়েছে, হ্যাঁ, যে কোনো একটা নির্দিষ্ট সাইডে, সেখানে সর্বোচ্চ কত অ্যামপ্লিটিউড আমরা পেয়েছি সেটা রেকর্ড করে থাকি। এরপরে তার তাকে যখন আমরা লগ স্কেলে প্রকাশ করি, তার থেকে আমরা
ওই যে 100 কিলোমিটার দূরবর্তী জায়গায় যে অ্যামপ্লিটিউডটা পাই সেটাকে আবার লগ স্কেলে প্রকাশ করে আগের তোমার মেজারমেন্ট মাইনাস এখন এই যে 100 কিলোমিটার দূরবর্তী জায়গায় যে মেজারমেন্টটা পেলাম সেটা থেকে বাদ দিয়ে আমরা যে ম্যাগনিটিউড স্কেলটা পেয়ে থাকি বা যেই এম এর ভ্যালুটা পেয়ে থাকি সেটাকে আমরা ধরে নিই সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। এটাকে কি করা হয়েছে, এটাকে জাস্ট স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, এটাকে আর কিছুই না। তোমার একটা স্কেলকে আগে হচ্ছে জাস্ট সিম্পলিফাই ভাবে যে 100 কিলোমিটার দূরবর্তী জায়গায় যে অ্যামপ্লিটিউডটা পাচ্ছি সেটাকে লগ স্কেলে প্রকাশ করলে আমরা একটা এম এর ভ্যালু পাচ্ছিলাম। এখন সেটাকে না করে এখন কি করছি, এখন হচ্ছে সবচাইতে সর্বোচ্চ ম্যাগনিটিউডের যে অ্যামপ্লিটিউডটা পাচ্ছি তার লগারিদম স্কেল থেকে আমরা 100 কিলোমিটার দূরবর্তী জায়গায় যেই ম্যাগনিটিউডটা যেই অ্যামপ্লিটিউডটা পাচ্ছি সেটাকে বাদ দিলে যেই ভ্যালুটা পাই সেটাকে আমরা ধরে নিই যে রিক্টার ম্যাগনিটিউড অথবা এম এর ভ্যালু। এখন কথা হচ্ছে এই এরপরে আসো আমরা ইন্টেন্সিটি স্কেলে পরিমাপটা একটু দেখে নেই। দেখো তোমার এখানে একটা ইন্টেন্সিটি স্কেলের কথা বলা হয়েছে, যেই স্কেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কত তীব্রতায় বা আমাদের স্ট্রাকচারের উপর আমাদের হিউম্যানের উপর কিরকম ইফেক্টটা পড়েছে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাই। সেটা হচ্ছে দেখো এখানে এই মডিফাইড মার্কারি ইন্টেন্সিটি স্কেলকে আমরা কত থেকে কত পর্যন্ত ভাগ করেছি, 1 থেকে তোমার 12 পর্যন্ত এই মেজারমেন্টটা করে থাকি এবং তার সাথে ইকুইভ্যালেন্ট কিছু রিক্টার স্কেলকেও আমরা এখানে মেজারমেন্ট করেছি। তো দেখো এই জায়গাটায় কি হয়, যখন মডিফাইড মার্কারি ইন্টেন্সিটি স্কেলে যখন তার ভ্যালু আসে হচ্ছে 1 তখন আমরা আসলে কোনো কিছু কি করতে পারি না, এর ইফেক্টটা কিরকম, ইফেক্টটা হচ্ছে কোনো ফিল করা যায় না। তারপরে আহ, যখন মডিফাই এই ইন্টেন্সিটি স্কেলের ভ্যালু হচ্ছে তোমার 2 চলে আসে তখন তার ইফেক্টটা কিরকম হয়, যখন কোনো মানুষ বসে থাকে তখন সে ফিল করতে পারে যে হ্যাঁ একটা ভূমিকম্প হয়েছে বা হচ্ছে। এরপরে যখন আস্তে আস্তে ইন্টেন্সিটিটা বাড়তে থাকে তখন কি হয় দেখো, যখন ইন্টেন্সিটি 7 অথবা 8 হলো, 8 এর ক্ষেত্রে কি হয়, টোটাল ডিস্ট্রাকটিভ একটা বিহেভিয়ার সে শো করে। সেখানে কি হয়, যে কোনো চিমনি থাকলে মানে কিচেনের চিমনি থাকলে সেটা ফল করে, বিল্ডিং মুভ করে, অথবা তোমার হচ্ছে যেই কারগুলো স্ট্রিটে দাঁড়িয়ে থাকে তারাও এফেক্টেড হয়, অথবা যে কোনো মেশনারি স্ট্রাকচার অথবা ব্রিকের স্ট্রাকচার সেগুলো কি করতে পারে, সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে তোমার এই যে ট্রিজ গুলো দেখতে পাচ্ছি তারাও কি হতে পারে, এরা ব্রেক হয়ে যেতে পারে। মানে টোটাল আস্তে 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 ইন্টেন্সিটি স্কেল যত বাড়তে থাকে ততই আমাদের তোমার ডিস্ট্রাকশনের পরিমাণ বলো যা কিছু বলো সেই জিনিসগুলো আমাদের কি হতে থাকে, বাড়তে থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেখো এই যে রিক্টার ম্যাগনিটিউডও কি হতে থাকে, রিক্টার ম্যাগনিটিউডও তোমার বাড়তে থাকে আস্তে আস্তে। তো এই টেবিলটা একটু পড়বা, এই টেবিলটা পড়ে আমরা জাস্ট হচ্ছে কি পড়বো, এটা হচ্ছে এই যে 4টা জিনিস আমরা একটু দেখবো, দেখার পরে আমরা আসলে বুঝতে পারবো যে কোন ইন্টেন্সিটি স্কেলের অনুযায়ী কি কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই জিনিসগুলো আমরা ইজিলি এখান থেকে দেখতে পারবো। আচ্ছা এরপরে এখানে একটু এই জিনিসটা তোমরা নিজেদের থেকে একটু দেখে নিবা, সেটা হচ্ছে যে আর্টওয়ার্ক আর প্লেট টেকটনিক। এই কথাগুলো আমি এখানে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো আমি ঘুরাই ফিরা অনেকবারই বলেছি, জাস্ট এই জিনিসগুলো একটু রিডিং দিয়ে নিবা যে আর্টওয়ার্ক আর প্লেট টেকটনিকের মধ্যে কি ঘটনা ঘটে বা এর কারণে কিভাবে আর্টওয়ার্কটা হতে পারে, বা টেকটনিক প্লেটের সাথে তো অবশ্যই অবশ্যই আর্টওয়ার্ক ওতপ্রোতভাবে জড়িত। সো এই জিনিসটাও আমরা এখান থেকে কি করে নিব, এখান থেকে দেখে নিব। আচ্ছা, তো আমি যদি আর্টওয়ার্কটাকে একটু সামারাইজ করি তাহলে আমরা কি পড়লাম আর্টওয়ার্ক থেকে, আর্টওয়ার্ক কি সেটা আমরা দেখেছি, তারপরে সেখান থেকে কিছু ডেফিনেশন পড়েছি, ডেফিনেশন গুলোর পরে আমরা আর্টওয়ার্ক যে ঘটছে সেটা কি কি কারণে ঘটতে পারে সেই জিনিসগুলো দেখলাম। তারপর আর্টওয়ার্ক হওয়ার জন্য কয়েকটা ওয়েভ এখানে প্রডিউস হয়ে থাকে, সেই ওয়েভ গুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছি বা বিস্তারিত আমরা আলোচনা করেছি। এরপর আমরা ইলাস্টিক রিবাউন্ড থিওরিটা, এখান থেকেও তোমরা একই জিনিস এখান থেকেও দেখতে পারো, ওই শীটটা থেকেও দেখতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এরপর তোমার ম্যাগনিটিউড অথবা ইন্টেন্সিটি স্কেল দুইটা জিনিস সম্পর্কে একটু জেনেছি।
এরপর এই যে ম্যাগনিটিউড স্কেলের তোমার রিক্টার ম্যাগনিটিউডটা কিভাবে মেজার করে থাকি সেই জিনিসটা আমরা এখানে একটু ভালোভাবে দেখলাম। আর এখানের ক্ষেত্রে কি কি দেখলাম, এখানের ক্ষেত্রে এই যে তিনটা বাউন্ডারি সম্পর্কে আমি যা যা বলেছি সেই জিনিসগুলো দেখবা, যে প্লেট বাউন্ডারি সম্পর্কে বা কনভার্জেন্ট বাউন্ডারি কি, ডাইভার্জেন্ট বাউন্ডারি, ট্রান্সফর্ম বাউন্ডারি, এই জিনিসগুলো দেখবা। তারপর আর্থকোয়াকের সাথে প্লেট টেকটনিকের যে একটা রিলেশন আছে সেই রিলেশনশিপটাও এখান থেকে দেখতে হবে। এরপর এই যে এখানে দেখো একটু তোমার কনভার্জেন্ট বাউন্ডারি আর ডাইভার্জেন্ট বাউন্ডারি কয়েকটা বৈশিষ্ট্য এখান থেকে দেখলাম। আর ইলাস্টিক রিবাউন্ড থিওরি আমি তোমাদেরকে বলেছি, এখান এই শীট থেকেও দেখলেও হবে, ওখান থেকে দেখলেও কোনো সমস্যা নেই। আর অবশ্যই এই টেবিলটা তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে পড়তে হবে। আর এখানে দেখো মডিফাই মার্কালি ইন্টেন্সিটি স্কেলের কিছু তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই জিনিসগুলো একটু দেখতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি আর্থকোয়াকের যে পোর্শনটা ছিল সেই পোর্শন। নেক্সট দিন আমরা ড্রেনেজ